করোনায় ২৪ ঘন্টার রেকর্ড ২০১ জনের প্রাণহানি। সর্বোচ্চ খুলনা ও ঢাকা বিভাগে ১২৪, মিলছে না শয্যা, অক্সিজেন। প্রথম দিনে ভ্যাকসিনের জন্য নিবন্ধন লাখের বেশি। করোনা মোকাবিলায় ব্যর্থতার সমালোচনার মধ্যেই ভারতের স্বাস্থ্যমন্ত্রী সহ ৯ মন্ত্রীর পদত্যাগ। মহামারীর তৃতীয় ঢেউ সামলাতে রদবদল, শপথ নিলেন ৪৩ জন। এবং ইভালের বিরুদ্ধে গ্রাহকের ৩০০ কোটি টাকার বেশি আত্মসাতের শঙ্কা, ব্যবস্থা নিতে চিঠি। পিকে কাণ্ডে সাবেক ডেপুটি গভর্নর এস.কে. শূর ও স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ। প্রবাসী সময়ের সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। এবারে করোনা প্রসঙ্গ। করোনা সংক্রমণে দেশে বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। ২৪ ঘন্টায় সারা দেশে মারা গেছেন রেকর্ড ২০১ জন। খুলনা ও ঢাকা বিভাগেই ১২৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে ঢাকা বিভাগের নতুন হটস্পট এখন টাঙ্গাইল ও ফরিদপুর। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। করোনা ভয়ঙ্কর রূপ নিয়েছে। রোগীর চাপে বেসামাল হাসপাতাল কর্তৃপক্ষ। শয্যা সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, আছে অক্সিজেন সংকটও। অনেক হাসপাতালের বাইরে রোগীদের দীর্ঘ লাইন এখন। ২৪ ঘন্টায় সর্বোচ্চ মারা গেছে খুলনা বিভাগে ৬৬ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২১ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন, বরিশাল বিভাগে ৭ জন ও সিলেট বিভাগে ৯ জন মারা গেছেন। খুলনা বিভাগে ৬৬ ও জেলায় ১২ জন মারা গেছেন। ২৪ ঘন্টায় ১,৬৯৫টি নমুনা পরীক্ষায় ৫৮৫ জন শনাক্ত হয়েছেন। হার ৩৪.৫%। আমার রোগী নিয়ে এসেছি ৮টায় সকাল, এখন পর্যন্ত কোনো ভর্তির কোনো ফয়সালা দেয় না, ভর্তি নেবেই না, তারা ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে। এখন এই অবস্থায় ফেলায় রাখছি, কোথায় নিয়ে যাব কি করবো তো কিছু বুঝতে পারতেছি না। অক্সিজেন যেটা দরকার সেটা অপ্রতুল, আর আমরা ম্যাক্সিমামই বাইরে থেকে আনতেছি। জুনের তুলনায় জুলাইয়ে করোনার দাপট আরো ভয়াবহ। দক্ষিণ পশ্চিমাঞ্চলে পরিস্থিতি নাজুক। জেলা হিসেবে সর্বোচ্চ মৃত্যু যশোরে ১২ জন, কুষ্টিয়ায় মারা গেছেন ১০ জন। রাজশাহী বিভাগে করোনায় ১৮ জন মারা গেছেন। ২৪ ঘন্টায় শনাক্তের হার প্রায় ১৭%। করোনার নতুন হটস্পট বরিশাল ও ময়মনসিংহ। বরিশালে মারা গেছেন ৫ জন আর ময়মনসিংহে ৪ জন। ময়মনসিংহে এরই মধ্যে দেখা দিয়েছে আইসিইউ সংকট। বারিন্দাতে আর মেঝেতে বিভিন্ন জায়গায় হাসপাতালের রোগী অনেক। আমার মা আপনার করোনা ধরেন যেন আপনার অনেক ক্রিটিক্যাল অবস্থায় আছে, বাট আমরা আইসিইউতে বেড পাচ্ছি না। ঢাকা বিভাগের নতুন হটস্পট টাঙ্গাইল ও ফরিদপুর। করোনায় ফরিদপুরে ৭ জন ও টাঙ্গাইলে ৬ জন মারা গেছেন। টাঙ্গাইলে শনাক্তের হার ৫১% আর ফরিদপুরে ৪৬%। এছাড়া ২৪ ঘন্টায় ঝিনাইদহে ৮ জন, সিলেটে ৬ জন, শেরপুর ও জামালপুরে ১ জন করে এবং ঠাকুরগাঁওয়ে ৪ জন মারা গেছেন। আহসানুল করিম, সময় সংবাদ। আইসিইউ তো দূরের কথা, রাজধানীর কোভিড হাসপাতালে একটি শয্যা পাওয়ায় এখন দুরূহ হয়ে উঠেছে। হাসপাতালে চাপ বাড়ায় রোগীর অবস্থা খুব বেশি খারাপ না হলে মিলছে না ভর্তির অনুমতিও। আর সরকারি কোনো হাসপাতালে আইসিইউ না থাকায় সবাই ভিড় করছেন ডিএনসিসি হাসপাতালে। সংক্রমণের হারের সঙ্গে যেন পাল্লা দিয়ে বাড়ছে দুর্ভোগ, বাড়ছে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছোটাছুটি। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নির্ধারিত ৩০০ বেড শেষ হয়েছে কবেই। রোগীর সংখ্যা এখন ৪০০রও বেশি। তবু প্রতিদিনই ৫০ জনের বেশি রোগী বাড়ি পাঠিয়েও ঠাঁই মিলছে না হালকা শ্বাসকষ্ট নিয়ে আসা রোগীদের। আমরা বলছিলাম যে আমাদের অনেক সমস্যা, ঠিক আছে, আমাদের রোগীটা ভর্তি করেন, এখানে ভর্তি করলো না। আবার যাদের অবস্থা বেশি খারাপ, অর্থাৎ আইসিইউ দরকার, তাদের বাধ্য হয়েই ফিরিয়ে দিতে হচ্ছে অন্য হাসপাতালে। সাধারণ বেড আছে, কিন্তু অক্সিজেন লেভেল দেখবো যে আপনার 72, 74, এখন বললো যে না, আমরা আইসিইউ লাগবে, মাস্ট। ভর্তি নিবে না। আমরা এখন প্রাইভেট হাসপাতালের দিকে যাব, দেখি ভাবতেছি। আর আইসিইউ ও এইচডিইউ খালি থাকায় গুরুতর সব রোগী যেন ভিড় করেছে ডিএনসিসি কোভিড হাসপাতালে। তাই এই হাসপাতালে তৈরি হয়েছে দীর্ঘ সারি। দৌড়াদৌড়ি বলতেছি যে আইসিইউ রুমের খালি নেই বলে, এই জন্য বলে এই রুমে যাও, ওই রুমে যাও, এখানে যাও, ওইখানে যাও, করতে করতে আধা ঘন্টা ধরে রুগী এখানে রেখে দিচ্ছি। এখনো হাতে গোনা কয়েকটি আইসিইউ খালি থাকলেও এমন অবস্থা চলতে থাকলে এই সক্ষমতা ফুরিয়ে যাবার শঙ্কা হাসপাতাল পরিচালকের। এই ধারায় যদি প্রতিনিয়ত বাড়তে থাকে তাহলে একটা সময় কিন্তু আমরাও অনেক গভীর সংকটে পড়ে যাব, বিশেষ করে সিরিয়াস পেশেন্ট হ্যান্ডেলের জন্য। আর অধিদপ্তর বলছে রোগী না কমলে হাসপাতালের হাহাকারও কমবে না। অক্সিজেন স্যাচুরেশন যদি বেশি সময় ধরে কম থাকে তাহলে পরে তো ব্রেন ডেথ এমনি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তাদেরকে সামাল দেওয়া খুব কঠিন কাজ, তাদেরকে বাঁচানোও কঠিন কাজ। মঙ্গলবার দেশে প্রথমবারের মতো শনাক্ত ছাড়ায় ১১,০০০-এর বেশি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।
2 মাস বন্ধ থাকার পর টিকার নিবন্ধন শুরু হবার প্রথম দিনেই নিবন্ধন করেছেন 1 লাখেরও বেশি মানুষ। আগামী সপ্তাহেই সারা দেশে আবারও গণহারে টিকাদান কর্মসূচির পরিকল্পনা করেছে স্বাস্থ্য বিভাগ। এদিকে কোভ্যাক্সের আওতায় 25 থেকে 30 দিনের মধ্যে অ্যাস্ট্রাজেনেকার 35 লাখ টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ। সিনোফার, মডার্না আর ফাইজার মিলে সরকারের হাতে মজুদ এখন 57 লাখের মতো টিকা। সম্ভাবনা আছে আগামী মাসেও আরও টিকা আসার। আর এর উপর ভর করেই 2 মাস পর আবারও খুলল সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে নিবন্ধনের সুযোগ। বুধবার প্রথম দিনেই নিবন্ধন করেছেন প্রায় 1 লাখের বেশি নাগরিক। 90,000 এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে। এট এ টাইম যখন হাজার হাজার মানুষ একই সাথে চেষ্টা করছে তখন সাময়িকভাবে কিছুটা সমস্যা ছিল, কিন্তু এখন আমরা এটা ক্লাউডে যেহেতু নিয়ে গিয়েছি, এখন এটা সক্ষমতা আমরা বাড়াচ্ছি যাতে করে সমস্যাটা কম হয়। এর মাঝেই কোভ্যাক্সের আওতায় চলতি মাসের শেষ সপ্তাহে কিংবা আগস্টের শুরুতে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 35 লাখ টিকা বাংলাদেশ পেতে যাচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এক্সাক্ট পরিমাণ বলে নাই, বাট যে কোনো দিন এই সপ্তাহে হয়তো আগামী সপ্তাহে ওনারা একটা বড় অঙ্কের ভ্যাকসিন আন্ডার কোভ্যাক্স দেবেন। আশা করি 2.5 মিলিয়নের নিচে না, এরকম আশা করি। তাছাড়া ইউরোপিয়ানরা তাদেরও আমরা কন্ট্যাক্ট করেছিলাম, সেইগুলো আসা শুরু হয়েছে। সেইটাও কোভ্যাক্সের আন্ডারে আমরা আরও প্রায় 10 লক্ষ এরকম পাবো। এদিকে আগামী সপ্তাহেই সারা দেশে গণহারে টিকার প্রয়োগ শুরু করতে চায় স্বাস্থ্য বিভাগ। আমরা খুব তাড়াতাড়ি দিব, ইন্টারনাল কাজগুলো এখন সমাধান হচ্ছে, আশা করি 2-4 দিনের মধ্যেই শুরু করতে পারবে। এখন আমরা প্রস্তুতি নিচ্ছি আর কি, বিভিন্ন জায়গায় টিকা পাঠানোর বিষয়টি আর অন্যান্য কাজকর্ম যেগুলো বিষয় থাকে, লিস্টিং করা, নিবন্ধন করা, এই কাজগুলো চলছে। দেশে এখন পর্যন্ত 1 কোটির বেশি ডোজ করোনার টিকা প্রয়োগ করা হয়েছে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময়ে আরও থাকছে। এলাকার উন্নয়ন প্রকল্পে এখন থেকে হস্তক্ষেপ করবে সিটি কর্পোরেশন। হুঁশিয়ারি ঢাকা উত্তর ও গাজীপুর মেয়রের। দুর্ভোগের জন্য দায়ী করলেন বিআরটি কর্মকর্তাদের। গ্রাহক ও ব্যবসায়ীদের কাছ থেকে নেয়া 338 কোটি টাকা আত্মসাতের শঙ্কায় ই কমার্স প্রতিষ্ঠান ইভালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনকে চিঠি দিয়ে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার সুপারিশ করেছে। দেশের সবচেয়ে বড় ই কমার্স প্রতিষ্ঠান ইভেলির লোভনীয় অফারে হুমড়ি খেয়ে পড়েছেন লাখ লাখ ক্রেতা। তবে প্রতিষ্ঠানটির 2.5 বছরে নানা কর্মকাণ্ডে প্রশ্ন উঠেছে বারবার। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক একটি তদন্ত প্রতিবেদন পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে। ওই প্রতিবেদনে বলা হয় 14 মার্চ পর্যন্ত ইভেলির মোট সম্পদ ও দায়ের ফারাক অন্তত 6 গুণ। মোট সম্পদ মাত্র 91 কোটি 69 লাখ 42,846 কোটি টাকার বিপরীতে দায় আছে 407 কোটি 18 লাখ 48 হাজার 994 টাকা। গ্রাহকের দায় মেটাতে 403 কোটি টাকা থাকার কথা থাকলেও কোম্পানিটির হাতে সম্পদ আছে 65 কোটি টাকা। এই হিসাবে মাত্র 16.14% গ্রাহককে পণ্য সরবরাহ বা অর্থ ফেরত দিতে পারবে ইভেলি.com। এমন অবস্থায় 338 কোটি 62 লাখ 18 হাজার 178 কোটি টাকা আত্মসাৎ বা অবৈধভাবে অন্যত্র সরিয়ে ফেলার আশঙ্কা করছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এই প্রতিবেদনের উপর ভিত্তি করে একাধিকবার বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। 10 দিনের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়ার বিধান রেখে করা হয়েছে ই কমার্স নীতিমালা। এরপরেই দুদক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইভেলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি পাঠালো বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেল। চিঠিতে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের বিষয়ে উল্লেখ করে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়। বিশ্লেষকরা বলছেন, গ্রাহকদের লগ্নি করা অর্থের সুরক্ষা দেওয়া উচিত। ইভেলির মতো অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান আছে যাদের আচরণ একটি স্বাভাবিক আচরণ নয়, সেইগুলো কিন্তু আসলে মনিটরিং এর আওতায় নিয়ে আসতে হবে। ভোক্তারা যে অলরেডি বিনিয়োগ করেছে সেটি তারা কিভাবে ফেরত পেতে পারে সেটির ব্যবস্থা গ্রহণের জরুরি। অন্যান্য প্রতিষ্ঠানকে নজরদারিতে রাখার পাশাপাশি ক্রেতাদেরও সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। পিকে হালদারের আর্থিক কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুর চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর ফলে তারা নিজেদের বা নিজ কোম্পানির নামে থাকা ব্যাংক হিসাব থেকে কোনো টাকা তুলতে বা স্থানান্তর করতে পারবেন না। কর ফাঁকির অভিযোগে তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে বলে জানিয়েছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল।
পিপলস লিজিং সহ 4টি আর্থিক প্রতিষ্ঠান থেকে পিকে হালদারের হাজার হাজার কোটি টাকা লোপাটে জড়িত থাকার অভিযোগে নাম আসে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের। এই মামলায় গ্রেফতার 2 আসামির জবানবন্দিতেও উঠে আসে আর্থিক অনিয়ম ধামাচাপা দিতে সুরের অর্থ লেনদেনের বিষয়টি। গত 22 জুন এই আর্থিক অনিয়মের ঘটনায় গঠিত তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন বাংলাদেশ ব্যাংকের আলোচিত এই কর্মকর্তা। সুরের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠার পর তৎপর হয় জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। এই ধারাবাহিকতায় কর ফাঁকির অভিযোগে বুধবার সুর ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করে এনবিআর। তাদের ব্যাংক হিসাব হতে অর্থ তোলা ও স্থানান্তর কার্যক্রম স্থগিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যাংকগুলোকে চিঠি দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সেল। পছন্দ করে হালদারের সঙ্গে যে আমরা তদন্ত করতেছি যে পুরো এই বিষয়টা নিয়ে আদালতে বিভিন্ন জন সাক্ষ্য দিচ্ছে, সেই সাক্ষ্য তো তাদের নাম আসছে। এই তদন্ত করে একটা পাঠ আছে এসকে সুর এবং তার ওয়াইফ, এসকে সুর চৌধুরী এবং তার ওয়াইফের করফাতির বিষয় নিয়ে আমাদের তদন্ত চলমান আছে। চলমান তদন্তের একটা অংশ হিসেবে আমরা তার ব্যাংক হিসাব জব্দ করে দিচ্ছি। এর আগে যখন এসকে সুর এবং তার ওয়াইফের ব্যাংক খাস করা হয়েছে, একটা পর্যায়ে এসে আজকে যখন ফিক্স করে দেওয়া হয়েছে। এনবিআর এর চিঠিতে তাদের হিসাব স্থগিত করে ব্যাংক আমানতের তথ্য জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে প্রথমবারের মতো মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনের নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন 43 জন। এর মধ্যে 36 জন প্রথমবারের মতো স্থান পেয়েছেন মোদীর মন্ত্রিসভায়, আর বাকি 7 জনকে প্রতিমন্ত্রী থেকে করা হয়েছে পূর্ণাঙ্গ মন্ত্রী। এর আগে চলমান কোভিড পরিস্থিতিতে দেশব্যাপী বিপর্যয়ের মুখে পথ হারান মন্ত্রিসভার প্রায় 1 ডজন মন্ত্রী। ভারত জুড়ে করোনা মহামারীতে ব্যাপক বিপর্যয় আর বিশ্বব্যাপী আলোচনা সমালোচনার মধ্যেই বড় ধরনের পরিবর্তন আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এতে করোনার তৃতীয় ঢেউয়ের বিপর্যয়ের মুখে পথ হারাতে হয়েছে মন্ত্রিসভার অন্তত 1 ডজন মন্ত্রীকে। অন্যদিকে মন্ত্রিসভায় প্রথমবারের মতো স্থান পেয়েছেন 36 জন মন্ত্রী, যাদের মধ্যে অধিকাংশই বয়সে তরুণ। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে ওই 36 জন ছাড়াও একে একে শপথ নেন প্রতিমন্ত্রী থেকে পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব পাওয়া আরও 7 জন। এ নিয়ে মোদীর বর্তমান মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়ালো 77 জনে। তবে সবকিছুকে ছাপিয়ে আলোচনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের পদত্যাগ। ধারণা করা হচ্ছে কোভিড পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার দায় নিয়েই তাকে হারাতে হয়েছে মন্ত্রিত্ব। এছাড়াও করোনার ধাক্কায় মন্ত্রিত্ব হারিয়েছেন শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার, পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভেদকর এবং তথ্য প্রযুক্তি ও আইন বিষয়ক মন্ত্রী রবিশঙ্করও। জানিয়ে এরই মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ভারতে গেল এপ্রিল ও মে মাসে ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ে, দেখা দেয় অক্সিজেন সংকট। হাসপাতালে শয্যা ও ভ্যাকসিন সংকট তীব্র আকার ধারণ করে। বিভিন্ন গণমাধ্যম বলছে মূলত করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় মোদী সরকার মন্ত্রিসভা ঢেলে সাজাচ্ছেন। এছাড়াও আগামী বছর 5 রাজ্যের বিধানসভা নির্বাচন এবং 2024 সালের লোকসভা নির্বাচন সামনে রেখে মন্ত্রিসভার এই রদবদল বলেও মনে করছেন অনেকে। অন্য কর্মকার গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বাস্তবায়নাধীন বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্টদের গাফিলতি, অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতা দেখে চরম ক্ষুব্ধ হয়েছেন গাজীপুর এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। প্রকল্প কর্মকর্তাদের কাণ্ড জ্ঞানহীন কর্মকাণ্ডের কারণেই সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠেছে বলে মন্তব্য করেন মেয়র আতিকুল ইসলাম। সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে এখন থেকে সিটি কর্পোরেশনভুক্ত এলাকায় যে কোনো উন্নয়ন প্রকল্পে হস্তক্ষেপ করার ঘোষণা দেন তিনি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত দেশের প্রথম বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কাজ চলছে কয়েক বছর ধরে। এই বিপুল কর্মযজ্ঞের জন্য সড়কের জায়গায় জায়গায় তৈরি হওয়া গর্ত ও ফেলে রাখা নির্মাণ সামগ্রীর কারণে প্রতিদিনই তৈরি হয় যানজট। তবে গত কয়েকদিনের বৃষ্টিতে যানজট, ছোটখাটো দুর্ঘটনায় এই পথে চলাচলকারীদের ভোগান্তি বেড়েছে বহুগুণ। বুধবার সকালে দুর্ভোগ সরেজমিন দেখতে বিমানবন্দর এলাকায় যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। এ সময় জনদুর্ভোগ লাঘবে সুনির্দিষ্ট পরিকল্পনা জানতে চান বিআরটি প্রকল্পের কর্মকর্তাদের কাছে। তবে কর্মকর্তারা তা জানাতে না পারায় ক্ষুব্ধ হন ডিএনসিসি মেয়র। বাসগুলা কিভাবে টার্ন নেবে ওই ড্রয়িং কোথায়, তারা বললো স্যার ওই ড্রয়িংটা এখনো রেডি হয় নাই। কিন্তু কেন? এখন থেকে আমরা প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে ইন্টারফেয়ার করব এবং সিটিতে যে কোনো প্রজেক্টই হোক না কেন তারা আমাদেরকে সকল প্ল্যান নিয়ে আমাদের কাছে আসবে, তারপরেই এটার পারমিশন আমরা দেব।
এ সময় বিআরটি প্রকল্প নিয়ে কড়া সমালোচনা করেন গাজীপুর সিটি মেয়রও। যে পরিমাণ গাড়ি এবং যে জনগণ আমাদের নগরে আছে সেই হিসাবে এই যে প্রজেক্ট এবং ডিজাইন বাস্তবের সাথে এবং আমাদের যে প্র্যাকটিক্যাল আছে সেটার সাথে আমরা মিল পাচ্ছি না। নকশাও যদি কোনো পরিবর্তন করতে হয় তাহলে যে সেটা যেন করে নেয়, এটি আমাদের পক্ষে অনুরোধ রইল। ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত 20 কিলোমিটার এলাকা জুড়ে বাসের জন্য আলাদা লেন নির্মাণে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কাজ শুরু হয় 2012 সালে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজধানী সহ দেশের বেশ কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে 5.2 মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভারতের আসামের লক্ষ্মীপুরে। একের পর এক মৃদু ভূমিকম্পে দেশে বড় ধরনের দুর্যোগের শঙ্কা বাড়ছে। গত মে মাসের শেষ দিকে সিলেটে দফায় দফায় ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে সারা দেশে। এক মাস যেতে না যেতেই আবারও কেঁপে উঠল দেশের বিভিন্ন জেলা। বুধবার সকাল 9:15টার দিকে মৃদু ভূকম্পন অনুভূত হয় ঢাকা, রংপুর ও সিলেট সহ বিভিন্ন অঞ্চলে। খাটে শুয়েছিলাম, বুঝতে পারতেছিলাম যে ভূমিকম্প হচ্ছে। তারপর আতঙ্কিত হয়ে নিচে নামার চেষ্টা করি। ঢাকা শহরে এরকম একটা ভূমিকম্প হওয়া মানে মানুষের কাছে ভীতি সন্ত্রস্ত হওয়া। সিলেটে যেভাবে ফ্রিকোয়েন্ট ভূমিকম্প হচ্ছে, আমরা এই বিষয়ে বেশ আতঙ্ক প্রকাশ করছি। বিগত এক মাসের মধ্যে বেশ কয়েকবার যে ভূমিকম্প হয়েছে, এটা কিন্তু আমাদের সিলেটের জন্য সিলেটবাসীর জন্য একটা বড় একটা আতঙ্কের খবর। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামের লক্ষ্মীপুরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল 5.2। আসামে হয়েছে ভারতে, যা ভুটানের নিচে, এবং বাংলাদেশের পড়ছে নর্থ ওয়েস্টার্লি। এটা রিক্টার স্কেল ছিল 5.2। এটা মাঝারি ধরনের। এটা ঢাকা থেকে 242 কিলোমিটার উত্তরে অবস্থিত। দেশের উত্তর অঞ্চল রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট এসব অঞ্চল থেকে আমরা কম্পনে অনুভূত সংবাদ পেয়েছি। ভূমিকম্পে দেশের কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়। আবারও দেশের বাইরের খবর জানাবো। ভারী বৃষ্টিপাতে ভাসল কলকাতা সহ আশেপাশের বেশ কয়েকটি জেলার নিম্নাঞ্চল। বুধবার দুপুরের পর বৃষ্টি শুরু হয়ে চলে বিকেল 4:30টা পর্যন্ত। প্রায় 2.5 ঘন্টার বৃষ্টিপাতে কলকাতার বেশ কয়েকটি এলাকায় কোমর সমান পানি জমে যায়। জলাবদ্ধতার কারণে নাজেহাল হন মানুষ। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। আষাঢ়ের বৃষ্টিপাতে ফের জলাবদ্ধতার কবলে কলকাতা। উত্তর কলকাতার আমহার স্ট্রিট, শিয়ালদা, ইন্টালি, শ্যামবাজার, সেন্ট্রাল অ্যাভিনিউ সহ ধর্মতলার বেশ কিছু এলাকায় বুধবার এভাবেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। একইভাবে ভেসে গেছে দক্ষিণ কলকাতার যাদবপুর, যোধপুর পার্ক, বেহালা, সাউদার্ন অ্যাভিনিউর মতো ব্যস্ততম এলাকাগুলো। শুধু কলকাতা শহর নয়, রাজধানীর বাইরে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনার বেশ কিছু এলাকাতেও তৈরি হয় এই জলাবদ্ধতা। সমস্ত দোকানে জল ঢুকে গেছে, কিছু করা যায় না। প্রতি বছরই এই বছরে 2বার, 2 দিন 3 দিন কনস্ট্যান্ট এরকম হবে। একটুখানি বৃষ্টি হয়েছে তাতেই জল জমে আছে। দোকানে জল ঢোকার কারণ হচ্ছে গাড়ি এখান দিয়ে গেলে ও ঢেউ থেকে তো ঢুকে যায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কেবল কলকাতাতেই বুধবার 2 ঘন্টায় প্রায় 120 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে গেল মাসে একইভাবে কয়েক ঘন্টার বৃষ্টিতে ডুবে যায় কলকাতা সহ আশপাশের এলাকা। মাত্র 2 ঘন্টার বৃষ্টিতে আবারও জলমগ্ন কলকাতা। স্থানীয় সময় দুপুর 2টোর সময় এই বৃষ্টিপাত শুরু হয়। তুমুল এই বর্ষণ শেষ হয় বেলা 4:30টা নাগাদ। আর সেখানেই কিন্তু কলকাতার বিভিন্ন অঞ্চলে হাতি পানি জমার অবস্থা। কলকাতা পুরসভার যুদ্ধকালীন তৎপরতাতে চেষ্টা করা হচ্ছে এই জমা জল নিষ্কাশন করে বাইরে ফেলার, কিন্তু সেটি কখন হবে সেটি কিন্তু বড় প্রশ্ন। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। ৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের ইউরোপীয় সদর দফতরের সামনে সমাবেশ ও মানববন্ধন করেছেন ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় ও সর্ব ইউরোপীয় শাখা। এ সময় অবিলম্বে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান সদস্যরা। এছাড়াও রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন তারা। জেনেভা থেকে বিস্তারিত জানিয়েছেন লুৎফুর রহমান বাবু।
1971 সালের 25শে মার্চ বাংলাদেশে যে গণহত্যা চালানো হয়েছিল তার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে ও মায়ানমারে গণহত্যার শিকার হওয়া 11 লক্ষাধিক মানুষ যারা বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় গ্রহণ করেছেন তাদেরকে দ্রুত স্বদেশ প্রত্যাবর্তনের জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় ইউরোপীয় ইউনিয়ন সদর দপ্তরের সামনে সমাবেশ করেছে ঘাতক দালাল নির্মূল কমিটি। বাংলাদেশের গণহত্যার স্বীকৃতি এবং শরণার্থীদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য রাষ্ট্রসংঘের সক্রিয় অংশগ্রহণ খুবই দরকার। 1971-এর জেনোসাইডের স্বীকৃতি আদায়ের দাবিতে আমরা একটি মেমোরেন্ডাম হস্তান্তর করতে যাচ্ছি। আন্তর্জাতিকভাবে স্বীকৃতি এবং তার বিচারের দাবিতে আমরা এখানে সমবেত হয়েছি। এতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন 25শে মার্চ গণহত্যাকে দ্রুত আন্তর্জাতিক গণহত্যার স্বীকৃতি দিতে হবে। আন্তর্জাতিক স্বীকৃতি এখন পর্যন্ত আমরা পাইনি। আমরা আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য জেনেভা মিশনের সামনে আজকে সবাই ঐক্যবদ্ধ হয়েছি। আশা করি আমাদের গণহত্যা জাতিসংঘ আন্তর্জাতিক গণহত্যা হিসাবে গণ্য করবে। জেনেভা কনভেনশনের প্রতি উদারত আহ্বান 25শে মার্চ গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার জন্য। পাশাপাশি রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত স্বদেশ প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও তারা আহ্বান জানান। সুইজারল্যান্ড জেনেভার ইউরোপীয় ইউনিয়ন সদর দপ্তরের সামনে থেকে মোহাম্মদ লুৎফুমান বাবু, সময় সংবাদ। 245 বছর পরেও বিশ্বের অন্যতম ধনী দেশ যুক্তরাষ্ট্রে কর্মহীন প্রায় কোটি মানুষ। প্রতিদিনই খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন লাখ লাখ বাসিন্দা। এর মধ্যে অনেকেই আবার না খেয়েও থাকেন। অভুক্ত এই মানুষগুলোর কাছে খাবার তুলে দিচ্ছে আমেরিকায় বাংলাদেশের প্রতিষ্ঠান সুশোভেল ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। এ যেন আলোর নিচে অন্ধকার। যুক্তরাষ্ট্রে প্রতিদিন খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন 5.5 লাখেরও বেশি মানুষ। অভিবাসন প্রত্যাশী এসব মানুষের অনেকেই আবার না খেয়ে থাকেন। একটি কাজের আশায় তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকেন রাস্তায়। করোনা মহামারীর কারণে অবস্থার অবনতি হয়েছে আরও। সরকারি সাহায্য সহযোগিতা থেকেও বঞ্চিত এসব কাগজপত্রহীন মানুষ। আর তাই অভুক্ত এসব মানুষের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি প্রতিষ্ঠান সুশোভেল মেকিং চেঞ্জ হ্যাপেন। তাদের সহযোগী হিসেবে আছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। বাংলাদেশে বিদ্যানন্দের 1 টাকায় আহার বেশ সাড়া ফেলেছে। তারই আদলে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির স্লোগান মিল অন এ ডাইম, অর্থাৎ 10 পয়সায় খাবার। আর এই কর্মসূচিতে অনেক বাংলাদেশি তরুণ স্বেচ্ছাশ্রম দিচ্ছেন। তো অন্যান্য বিশ্বের মানুষগুলা চিন্তাও করতে পারবে না যে এখানে কিছু মানুষ আছে যারা খাদ্যের অভাবে, বস্ত্রের অভাবে রাস্তার উপর থাকে, ওদেরকে আমরা সাহায্য করতেছি খাবার দিয়ে এই প্যান্ডামিকের সময়। আমরা এখানে এসে আমরা রেডিমেড মিল দেই আর টু আনডকুমেন্টেড পিপল and I mean this feels really good because I was born here, আমি এখানে born হয়েছি, so আমি একটা নাইস জিনিস করতে পারি, helping out the community, helping out people. আপাতত নিউ ইয়র্কের মধ্যেই প্রতিষ্ঠান দুটির কর্মসূচি সীমাবদ্ধ থাকলেও ভবিষ্যতে যুক্তরাষ্ট্র জুড়েই খাদ্য বিতরণের এই কর্মসূচি পালনের আশা তাদের। সুশোভেল এবং বিদ্যানন্দের এই মানবিক কর্মসূচিতে এগিয়ে এসেছে নিউ ইয়র্কের অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট। এখন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদেরও সহযোগিতার আহ্বান জানিয়েছে এই প্রতিষ্ঠান দুটি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে করোনায় 24 ঘন্টার রেকর্ড 201 জনের প্রাণহানি। সর্বোচ্চ খুলনা ও ঢাকা বিভাগে 124। মিলছে না সহ্য অক্সিজেন। প্রথম দিনে ভ্যাকসিনের জন্য নিবন্ধন লাখের বেশি। এবং করোনা মোকাবিলায় ব্যর্থতার সমালোচনার মধ্যে ভারতের স্বাস্থ্যমন্ত্রী সহ 9 মন্ত্রীর পদত্যাগ। মহামারীর তৃতীয় ঢেউ সামলাতে রদবদল শপথ নিলেন 43 জন। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।